পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের আলোচনা আরও যে বিষয়টি সামনে এনেছে তা হলো সংবিধান সংশোধন। রাষ্ট্রপতি নির্বাচনের আগে সংবিধান সংশোধন হবে কিনা তা জানতে অনেকেই উৎসুক। পাশাপাশি কে হচ্ছেন রাষ্ট্রপতি সে কৌতূহল তো রয়েছেই। দুদু ভাই, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য 90 দিন সময় আছে বিধি মোতাবেক, কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ইসি থেকেও যেভাবে প্রস্তুতি নিচ্ছে মনে হচ্ছে একটু সময় নিয়ে নির্বাচন করতে চায় সরকার। তাহলে অনেকেই যেটি বলছেন বা অনেকে জানতে চান যে আসলে সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচন হবে কিনা, কেননা জুলাই সনদে তো এ বিষয়ে কিছু আলাপ আলোচনা আমরা ইতিমধ্যেই সংস্কার কমিশনে হয়েছে এবং জুলাই সনদেও এই বিষয়গুলো কিছু উল্লেখ আছে। তো বিএনপি কি পুরনো পদ্ধতিতেই রাষ্ট্রপতি নির্বাচন করতে যাচ্ছে নাকি সংবিধান সংশোধন, যেহেতু সামনে অধিবেশন বসবে, সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচন হবে? 24-এর গণঅভ্যুত্থানের পর একটা নতুন পরিস্থিতি আসছে, কিন্তু রাষ্ট্রপতির পদত্যাগ এটা পুরাতন নিয়মেই হয়েছে। উনি ওনার শারীরিক অসুবিধার কথা বলে উনি তার পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং নিয়ম অনুযায়ী, সংবিধানের নিয়ম অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এখন যেটা আপনি প্রশ্ন করলেন যে এটি সংবিধান সংশোধনের পরে তারপরে রাষ্ট্রপতি নিয়োগ হবে না তাড়াতাড়ি করে রাষ্ট্রপতি নিয়োগ হবে, যদি এই তাৎক্ষণিক প্রয়োজনে আমি মনে করি যদি হয় তাহলেও আপনার 90 দিনের সুযোগ আছে, যেটা নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করবেন। তারপরে নিয়ম অনুযায়ী প্রার্থী তার মনোনয়ন সাবমিট করবেন। তারপরে এটা যদি একক প্রার্থী হয় তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হবেন, আর না হলে এটা মানে পার্লামেন্টে যাবে ভোটাভুটির প্রশ্নে। ওটা নিয়ম অনুযায়ী দেখা যাবে যে এখন বিএনপি যে অ্যাবসলিউট মেজরিটি আছে তাতে বিএনপির প্রার্থী যদি ভোটাভুটি হয় তাহলেও জিতবে। তবে আমার বিবেচনায় এটা সর্বসম্মত হলে সবথেকে ভালো। রাষ্ট্রপতি তো বাংলাদেশের 1 নম্বর ব্যক্তি, রাষ্ট্রপ্রধান, আর সরকার প্রধান হিসাবে জনাব তারেক রহমান। তো সেই বিবেচনায় আমার কাছে মনে হয় এই সর্বসম্মতই উচিত। এর আগেও হয়েছে, আগামী দিনগুলোতেও সম্ভবত এটা হবে। তবে এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু এটা বারবারই বলা হয়েছে যে জুলাই সনদে বিএনপি শুধু মানে না, অক্ষরে অক্ষরে সেটি তারা পালন করবে। তো জুলাই সনদের প্রসঙ্গ যদি পার্লামেন্টে আসে তাহলে পরে সংবিধান সংশোধনের প্রসঙ্গ আসলে তখন নতুন প্রেক্ষাপটে রাষ্ট্রপতি নির্বাচনের প্রসঙ্গ সামনে থাকবে। যেহেতু এখনো সরকার বা আমার রাজনৈতিক দল, আমি ওই দলেরই একজন মানুষ, এখনো বিস্তারিত আলোচনা হয়নি। কারণ রাষ্ট্রপতি মনোনয়ন শুধু না, কোন পদ্ধতিতে কিভাবে দল এগোবে সেটা কিন্তু জাতীয় স্থায়ী কমিটিতে আলোচনা হবে। সেটি আলোচনার আগে আমার মনে হয় মন্তব্য করা ঠিক হবে না আমার জন্য। ধন্যবাদ সালাম দুদু। রুহিন হোসেন প্লিজ, আপনি তো সংস্কার কমিশনে ছিলেন এবং জুলাই সনদ যে আকারেই সেটি স্বাক্ষরিত হয়েছে সেখানে আপনাদেরও অবদান আছে। তো জুলাই সনদের আলোকে আপনি কি মনে করেন যে সংবিধান সংশোধন হয়ে রাষ্ট্রপতি নির্বাচন হওয়া উচিত, নাকি বিএনপি বা সংবিধান সংশোধন না, মানে যেভাবে বিএনপি হয়তো করতে চায় শেষ পর্যন্ত একটা ব্রুট মেজরিটি তাদের আছে, সেভাবে করলে বরখেলাপ হবে জুলাই সংবিধানের? না, একেবারেই খুব পিন পয়েন্ট বলি। প্রথম কথা, এই আলোচনাটা আমি মনে করি খুব জরুরি। আলোচনা জরুরি, কিন্তু ওইটার সাথে কোনো কাউন্টার পোজ করার কারণ নেই। কারণ সংবিধান সংশোধন করা দরকার, এ ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই। আমরা যারা জুলাই সনদে স্বাক্ষরও করি নাই, কিন্তু ওই যে আপনি বললেন যতটুকু আলোচনা অবদান রেখেছি, আমরা কিন্তু সংশোধন তো অনেক পয়েন্টে করতে হবে। এটা আমি অনেকবার বলেছি, খালি বলি। যখন এই 72-এর সংবিধান হয়েছিল ওই 4 নভেম্বর, ওই বছরই অক্টোবরে আমরা প্রেস কনফারেন্স করে তখনও কতগুলো সংশোধনের কথা বলেছিলাম। এটা নিয়মিত প্রক্রিয়া, এই গেলে করতে হবে। কিন্তু মনে রাখা দরকার, সংবিধান কথা বললে তো সংস্কার করা যায় না। যেমন কথা বোঝার জন্য বলে একটা কমিটি করেছে দেখলাম, সেই কমিটি, হ্যাঁ ভালো খবর, সেই কমিটি অনেকগুলো পয়েন্ট আছে, তো তাদের দেখতে হবে, আলোচনা করতে হবে, দলে আলোচনা করতে হবে, জনগণের মত কি, আইনগত পজিশনগুলো কি, এইগুলো দেখতে এটা অনেক সময় লাগবে এবং সেই সময় দেওয়াটাই
খুবই কারেক্ট, যৌক্তিক। মোটেই ভুল না। সুতরাং রাষ্ট্রপতি নির্বাচনের সাথে এইটা কোনোভাবেই মানে কাউন্টার পোজ করার দরকার নাই, বরঞ্চ আমার ধারণা যথাসময় বলতে যে সময় আছে, কারণ এমনি তো সংসদ ইতিমধ্যেই যেটা দেখলাম ওনারা যেটা বলেছেন আমরাও তাতে দ্বিমত করি না, যে এমন জরুরি ঘটনা ঘটে নাই যে বিশেষ অধিবেশন ডেকেই রাষ্ট্রপতি করতে হবে, নর্মাল যে সময় আছে তাতে অনেক সময় থাকে। এইটা একটা গেল। প্রসঙ্গক্রমে এবার একটু বলে রাখি, যদি আমাকে বলেন যে বিএনপি মানে যারাই আছে রাষ্ট্রপতি তারাই তো নির্বাচন করবেন, এটা তো খুবই স্বাভাবিক। তো এখন ধরেন যে ঐক্যমত্যের আলোচনা হয়েছিল, আপনি কথা তুললেন বলে আমি একটু মানে কি বলবো উৎসাহিত হয়ে জানানোর জন্য বলি, যারা উৎসাহী তাদের জন্যে, যে আলোচনার সময় প্রধানত রাষ্ট্রপতির একটা আলোচনায় কম বেশি সবাই একমত, যেভাবে এখন আছে ক্ষমতার কিছুটা ভারসাম্য করা যায় কিনা। আমি ওরালি বলছি, কিন্তু মনে রাখতে হবে ক্ষমতার ভারসাম্য যখন আমি বলবো, এটা তো রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি না, এটা তো পার্লামেন্টের পদ্ধতি। তাহলে পার্লামেন্ট পদ্ধতি প্রধান হবে, সেক্ষেত্রে কিছু ক্ষমতা রাষ্ট্রপতির বাড়ানো যায় কিনা বিবেচনা কিন্তু সেইটুক করতে হবে। আবার চিন্তাটা করতে হবে এটা যেন কি বলে দুই পদ্ধতি না হয়, মানে দুইজনই ক্ষমতাধর, তাহলে তো এটা চলবেও না, উচিত হবে না, যেহেতু সংসদীয় পদ্ধতি। সেই বিবেচনায় ঐক্যমত্যের আলোচনায় 4টা বিষয় এসেছিল যে রাষ্ট্রপতির ক্ষেত্রে আমরা করতে পারি কিনা, বোঝার জন্য বলি। একটা হচ্ছে রাষ্ট্রপতির নির্বাচনের পদ্ধতি ছিল, একটা ছিল হচ্ছে রাষ্ট্রপতির দায়িত্ব কর্তব্য, একটা ছিল রাষ্ট্রপতির অভিশংসন যে প্রক্রিয়া সেটাই, আর একটা ছিল ক্ষমা প্রার্থনা, রাষ্ট্রপতি ক্ষমা। এই 4টা পয়েন্ট, সময় থাকলে আমি হয়তো আরও পরে বলবো। এই 4টা পয়েন্টের ক্ষেত্রে মনে রেখেন আমরা তো সবাই একমত হয় নাই, মানে আমি সবাই বলতে বিএনপি সহ সবাই বলছি, আমি কোনো আমার দল বলছি না। তাহলে যখন একমত হয়নি, আপনি এখন যে সংবিধান সংশোধনের কথা বলছেন, বিএনপির কাছ থেকে কতটুকু আমি প্রত্যাশা করব? যারা জুলাই সনদ বলে আমি তাদের উদ্দেশ্যে বলছি, বিএনপি যতটুকুতে একমত হয়েছিল তার চেয়ে বেশি তো আমি প্রত্যাশা করব না। কিন্তু যতটুকু একমত হয়েছিল ততটুকু তো সেটা প্রত্যাশা বিএনপির করবে। দায়িত্ব, অফকোর্স। এখন তো এতটুকু তো হয়েছিল যে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ, না সেটা আসি, দু কক্ষের মানে গোপন ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। ঠিক আছে, ওটার উত্তর আমি দিচ্ছি। ওটার থেকে আমাকে যদি ব্যক্তিগতভাবে বলেন, যে পয়েন্টে সবাই একমত হয়েছিল যে ক্ষমা প্রদর্শন যখন করে কাউকে, ওই জায়গাটা আমরা কি করব, প্রধানত ওইটাই ঐক্যমত্য ছিল। অন্য পয়েন্ট যেমন ধরেন আমরা তো ভাই ওই পয়েন্টে তো একমতই না, বাংলাদেশ এখন উচ্চকক্ষ করার প্রয়োজন মনে করছে না, এবং উচ্চকক্ষ কিন্তু যদি এরা করেও, এটা বিএনপির বক্তব্য আছে, এটা অনেক সময় লাগবে, এত সহজ না। এবং উচ্চকক্ষের ব্যাপারেও কিন্তু সবাই একমত ছিল না, যারা উচ্চকক্ষ চায় কিভাবে এটা হবে সে ব্যাপারে কিন্তু নানা মত ছিল। সুতরাং জিনিসটাতে আমি বলছি তো সহজ না জিনিসটা। এবার আমার এই পয়েন্টের শেষ বক্তব্য, তাহলে এই যে 4টা বিষয় ছিল তার মধ্যে আমি বিএনপির কাছে ওইটুক প্রত্যাশা করার ন্যায্য হবে, কারণ আমি যেটা চেয়েছিলাম আমি তো সেটা এই সময় আশা করতে পারি না। আমি হয়তো সেটা যে লড়াই করতে পারি, অন্যরা লড়াই করতে পারে, লড়াই মিনস আমি বলছি জনমত সংগ্রহের লড়াই মিনস আমি ওইটা মিন করতে চাই জনসমর্থন। বিএনপি যে পয়েন্টে একমত হয়েছিল আমার বিবেচনায় রাষ্ট্রপতি নির্বাচনের সময় ওইটুক তারা মনে রাখতে পারে। ক্লিয়ার করতে পারলাম কিনা, মানে ধরুন XYZকে ওনারা করবেন, তো ওনারা এখন যে পদ আছে ওইটার ভিত্তিতেই যাকে রাষ্ট্রপতি উনি, নাকি ওনারা যদি সংবিধান আরও যখনই করুক সেই সংশোধনের পরে তার যে দায়িত্ব ক্ষমতা একটু যদি বাড়ে, আমি যদি শব্দটা ইউজ করলাম, কারণ কী হবে তো জানি না, কেন তো সংবিধান খালি ওই এক পয়েন্ট, অনেক সংশোধনের সাথে জড়িত, এবং তারপরে এটাকে মতামত নেওয়ার ব্যাপার আছে। এমনকি পয়েন্ট এরকমও আছে, ধরেন কোনো পয়েন্টে সংশোধনের ব্যাপারে যদি রাষ্ট্রপতির কাছে যখন যাবে, তখন তিনি যদি মনে করেন এটা গণভোটে দেবেন, গণভোটের বিধান কিন্তু ফিরে আসছে, তখন কিন্তু আবার গণভোট করতে হবে। তার মানে জিনিসটা এটা মুখে বলে দিলাম, বা কেউ আজকে রাজপথে বক্তৃতা করলাম কালকে এটা করো, ওইটা হয় না কোনো দিনও। সংবিধানের মতো জিনিস এত সহজ না। তা আমার প্রত্যাশা এইটুকুই থাকবে যে দ্রুততর সময় বলতে যে সময় আছে তারা এটা ইলেক্ট করুক, এবং আমি নিশ্চয়ই এটা আশা করব যে তারা সংবিধান সংশোধনের মধ্যে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য যতটুকু তারা করতে চায়, আমি বলছি সেইটা বিবেচনা করে তারা নিশ্চয়ই আমার ধারণা ওই ধরনের ব্যক্তিকে রাষ্ট্রপতি তারা এটা মানে কি বলবো যে নির্বাচিত করবেন। আর আমাকে যদি বলেন আমরা হয়তো দলীয় মতামত না চাইলে তো দেবো না, আমার ব্যক্তিগত মত আগেও বলেছি, এই জন্য বলে দিতে পারি আমার ব্যক্তিগত মত হচ্ছে, অনেক অভিজ্ঞতা তো হলো, আমরা যে যত কথা বলি না কেন এখন পর্যন্ত অনেক আমরা স্ট্যান্ডার্ড জায়গায় যেতে পারিনি। তা আমি ন্যূনতম চাইবো, হ্যাঁ বিএনপি তার দলীয় লোককেই হয়তো করবে, মানে কিন্তু দল ছেড়ে আসবেন, একটা সম্মানিত লোককে করা উচিত। ন্যূনতম তিনি মুক্তিযুদ্ধের পক্ষে যার অবস্থান, তিনি ব্যক্তি হিসাবে একটা অসাম্প্রদায়িক মানুষ,
এবং যিনি একটা রাষ্ট্রের অভিভাবক বলতে বাংলাদেশ নামক রাষ্ট্র, আচ্ছা। এইরকম অভিভাবকত্ব করার মতো এটা অনেক লোকই আছে, নাই তা না, সেরকম এই কাউকে প্রশ্ন করবে যেহেতু বলে আমি প্রত্যাশা বললেন যে যেহেতু আলোচনা হচ্ছে এখনই প্রশ্নটা তুলে রাখি, সেটা হচ্ছে সাবেক রাষ্ট্রপতির একটা সমালোচনা আছে যে যখন জুলাই গণঅভ্যুত্থানে পাখির মতো গুলি করে মানুষ মারা হচ্ছিল তখন তিনি ছিলেন নিশ্চুপ। এখন পার্লামেন্টের মানে সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতির ক্ষমতা তো এখন যে অবস্থা খুবই সীমিত, তো বিএনপি রাষ্ট্রপতি নির্বাচন করবে এমন রাষ্ট্রপতি কি আমরা, এই যে কারণে উনি সমালোচিত, ভবিষ্যতে আমরা যাদের রাষ্ট্রপতি হিসেবে পাবো এই ধরনের যখন নৈতিক সমর্থন বা নৈতিক ইস্যুতে কথা বলার প্রয়োজন পড়বে রাষ্ট্রপতির, সেরকম রাষ্ট্রপতি আমি কি পাওয়া একেবারে সম্ভব? 30 সেকেন্ডে একটা মন্তব্য করি। আপনি যেহেতু একটা বিশেষ ঘটনা বললেন যে দেশে একটা বিরাট ঘটনা ঘটতেছে, রাজনৈতিক সংকট, আমি কিন্তু এই যে হত্যাকাণ্ডের সাথে এটার সাথে রাজনৈতিক সংকটটা মিন করি। নিশ্চয়ই দুদু ভাই কি বলবেন উনি মানে আইনটা- বলতে পারেন, আমি এটা শেষ করি, মানে পয়েন্টটা বলছি। তাহলে সেই জায়গায় এমন অবশ্যই রাষ্ট্রের প্রধান থাকা উচিত, তিনি তখন এক্ষেত্রে হস্তক্ষেপ অন্ততপক্ষে করবেন। আমি অন্ততপক্ষে শব্দটা ইউজ করেছি, কারণ সংবিধান যদি বেশি দায়িত্ব না নেই কিছু নাই, কিন্তু তিনি তো বলতে পারেন যে আর এটা বেরো না, রাজনৈতিকভাবে সংকটের দিকে আগাও। ন্যূনতম আমার এটা ব্যক্তিগত প্রত্যাশা থাকবে যে ন্যূনতম ওই রকম একটা গার্ডশালা, এবং আমরা যে কিছুটা রাষ্ট্রপতি, আমি তো আগেই বললাম যে সব দলে কিন্তু কম বেশি আমরা একমত হয়েছি যে অন্ততপক্ষে কোনটা না হলেও যে কিছুটা ক্ষমতার ভারসাম্য থাকবে। উনি শুধু কবর জিয়ারতের মতো কথা বলবেন না, তাও কবর জিয়ারত করতে হলেও কিন্তু অনুমতি নিতে হবে, না হলে তার তো থাকবে না। সেটা আমরা প্রত্যাশা করব, সেটা থাকাটাই ন্যায্য বলে মনে হয় আমার কাছে। ধন্যবাদ রহিন হোসেন প্রিন্স। দুদু ভাই, যেটি প্রিন্স ভাই উত্তোলন করলেন যে প্রশ্নটি, এবং এটি নিয়ে আগেও আলোচনা হয়েছে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য কতটুকু হওয়া উচিত, বা রাষ্ট্রপতিকে আরেকটু ক্ষমতায়িত করা। বিএনপি তো সেটা তার 31 দফাতেও মানে সেই সময় কিছু কিছু জায়গায় তো বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে যে 6টা ইস্যুতে নিয়োগের কথা এসছে, 5 এবং 6 নম্বর, বিশেষ করে এনার্জি রেগুলেটরি কমিশন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ, এগুলো তো নোট অফ ডিসেন্ট দেওয়াই আছে। কিন্তু তারপর আসলে বিএনপি কতটুকু মানে সমর্থন করে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য বা রাষ্ট্রপতিকে ক্ষমতায়িত করা? আমাদের 31 দফা তো আছেই, সেখানেও রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ে যে প্রশ্ন উঠেছে সেখানে আমাদের মন্তব্য ওখানে আছে। এখন তো রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র পরিচালনা আছেন, এখন তো পুরোপুরি দায়িত্ব নিয়ে করতে হবে। এটা তো ছিল ডকুমেন্ট। আমি বলি যে দলের একটা সিদ্ধান্ত, সরকারের একটা সিদ্ধান্ত, দলীয় নেতৃবৃন্দের তার আলোকে কথা বলা, কিন্তু দলীয় আলোকের বাইরেও তো মানুষের ব্যক্তিগত চিন্তা থাকতে পারে। যদি রাজনৈতিক বিষয় বলে, যেমন আমার দৃষ্টিতে এখন কোন পদ্ধতির সরকার? সংসদীয় পদ্ধতি। আর রাষ্ট্রপতি শাসিত সরকার হলে পরে তখন সংসদ রাষ্ট্রপতির কার্যালয়ের দিকে তাকিয়ে থাকে, তখন ভিন্ন একটা আঙ্গিক থাকে, ভিন্ন একটা অবস্থা থাকে। এখন কিন্তু রাষ্ট্রপতি যে অবস্থা আছে, খুব সহজে আমরা বলি যে কবর জিয়ারত ছাড়া আর ফুলের মালা দেওয়া ছাড়া তার কোনো কাজ নেই। বিষয়টা তেমন না, কিন্তু সাংবিধানিক কতটা ক্ষমতা আছে আর নেই, ব্যক্তিত্ব অনেক সময়, কনভেনশন, রীতি, অনেক কিছু আমাদের নিজেদের একটা কালচার আছে না, যে সংবিধানে ওই বাসায় রাষ্ট্রপতি যাওয়ার কোনো সুযোগ নাই। তো সংবিধানের বাইরেও তো তিনি একজন মানুষ না। এইগুলো আমার কাছে মনে হয়েছে যে আমরা যে বিতর্কগুলো করছি সেটা আইনগত বিষয়ের উপর কথা বলছি। এখন যদি আমরা এই যে অবস্থায় রাষ্ট্রপতি এখন আমরা আনছি, সেটা থেকে কি করে তাকে আমি আরেকটু ক্ষমতাবান করার, কিন্তু সংসদের পদ্ধতিতে রাষ্ট্রপতি যদি প্রধানমন্ত্রীর মানে একই জায়গার অবস্থান হয়ে যায়, তো টাসেল হওয়া, বিতর্ক হওয়া, পারস্পরিক অতটা ক্ষমতায়িত করার কথা তো নিশ্চয়ই কেউ বলছে না, যেখানে ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হতে পারে। অতটুকু ব্যাপার না। আমার কাছে মনে হয়েছে রাষ্ট্রপতির যে কাজটা, না রাষ্ট্রপতির সংসদীয় ব্যবস্থায় এখন যে জিনিসটা আছে, এটাও তো কোনো না কোনো সরকার এটা করছে না, এটা নিজে থেকে তো হয় নাই। এখন সেটি যখন আলোচনায় আসছে পার্লামেন্টে গিয়ে, তাকে আরো বেশি কিভাবে মানে ব্যবহার করা যায়, মানে সেই প্রশ্নটা সামনে এসছে। আমার কাছে মনে হয় যে এটা বিএনপিও মানে যে অবস্থা আছে সেটা চায় না, এর থেকে আরেকটু
যুক্তিসঙ্গত যুক্তি পর্যায়ে যাক, যেখানে 31 দফায় কিন্তু ভারসাম্যের কথা বলা আছে। সেই জন্য আমার কাছে মনে হয় না যে আগামী দিনগুলোতে যে অবস্থা আছে সে অবস্থা চলতে থাকবে, পরিবর্তন কিছু পরিবর্তন হবে। কিন্তু আপনার কথা শুনে যেটা মনে হলো, ব্যক্তিত্ব একটা বড় বিষয়। ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচন করলে এই এখন যে ক্ষমতা বা এখন যে বিধিবিধান আছে এর ভিতর থেকে অনেক কিছু করা সম্ভব, যদি আমি ভুল না বুঝে থাকি, তাই কি? সেক্ষেত্রে বিএনপি দুজন রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস এবং ইয়াজউদ্দিন আহমেদ, তাদের নিয়োগ নিয়ে সমালোচনাও আছে, আলোচনা বা কেউ হয়তো সমর্থনও করবে, কিছু সমালোচনা আছে। আমরা যদি পূর্বের দুই রাষ্ট্রপতি দেখি, সামনে যে রাষ্ট্রপতি নির্বাচন করতে যাচ্ছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই সেখানে সমর্থন দেবে। অতীতের আলোকে দেখলে মানুষ কি আশাবাদী? এখন সামনে যেহেতু বিএনপি রাষ্ট্রপতি নির্বাচন করবে, মানুষের হতাশ হওয়ার জায়গা আছে, আশাবাদী যে হতে চায় সে আশাবাদী হতে পারে। অতীত যদি আমরা দেখি, মানে মানুষকে আপনি কি বার্তা দিবেন যে বিএনপির কাছ থেকে? কারণ আমরা আপনার 2 টার্মে 2 জন রাষ্ট্রপতি আপনারা নির্বাচন করেছেন, তাদের দেখেছি। সেই হিসেবে সামনে কেমন হবে? রাজনীতির বলয়ের মধ্যে থেকে আসলে কি ধরনের পরিস্থিতিতে কোন ধরনের ভূমিকা, এটা কিন্তু মিস্টার রহমান বিশ্বাস মানে সিদ্ধান্তের মধ্যে থেকে আমরা দেখছি। উনি একেবারে আকণ্ঠ রাজনীতিবিদ ছিলেন একজন, সেই জায়গা থেকে রাষ্ট্রপতি, স্পিকার, রাষ্ট্রপতি। তার রাজনীতি বিশ্বাস থেকে নিয়ে অনেকে বিতর্ক করে, অতীতের রাজনীতি বিশ্বাস, কিন্তু বিএনপির রাজনীতিতে এই বিতর্কটা ছিল না। কিন্তু তিনি এই ঠিক সময়ে ঠিক ভূমিকাটা রাখছিলেন বলে অনেকে মনে করেন। একটি সামরিক কর্তৃত্বকে তিনি অস্বীকার করছিলেন এবং ভেঙে দিছিলেন। কিন্তু ডক্টর ইয়াজউদ্দিন সাহেব, আমরা এসএম হলের ছাত্র, উনি ওখানে প্রভোস্ট ছিলেন। আমরা সেই সময় আমরা কী ধরনের মানুষ, ভদ্রলোক, ভালো জ্ঞানী লোক এবং প্রফেসর, তো তিনি রাজনীতিবিদ ছিলেন না। যে কারণে কঠিন মুহূর্তে বিএনপি তাকে রাষ্ট্রপতি নিয়ে এসছেন একটা অবস্থার প্রেক্ষিতে, কিন্তু সেই দায়িত্বগুলো তিনি পালন করতে পারেন নাই। এটা মানে জনশ্রুতি আছে, এটা নিয়ে আলোচনা আছে। তো আমার কাছে মনে হয়েছে প্রথম 1 নম্বর হতে হবে রাজনীতিবিদ থেকে যদি আনা যায়। অনেকেই আছেন বাংলাদেশের রাজনীতিতে, যেটা প্রিন্স সাহেবও এখানে উল্লেখ করছেন, যে তার একটি রাজনীতি বিশ্বাস থাকতে হবে। সেটা আমাদের দেশপ্রেমিক রাজনীতির। আমাদের এখন যিনি আছেন প্রখ্যাত, উনি রাজনীতিবিদ, উনি মুক্তিযোদ্ধা, উনি ক্রীড়াবিদ, তার অতীত আছে একটা। তো সেই কারণে কিন্তু দেখবেন খুব, এবং লেখকও বটে, রাজনীতি নিয়ে অন্যান্য বিষয় নিয়ে তার বেশ কিছু লেখালেখিও আছে। তো আমরা যদি এই সবগুলো বিষয়গুলো মাথায় রেখে আগামীতে চিন্তা করি, নিশ্চয়ই চিন্তা হচ্ছে, চলছে, বিভিন্ন মহল, বিভিন্ন মানুষ একসঙ্গে কথা বলছে, আর দলীয়ভাবে স্থায়ী কমিটি বসবে, সেখানে তো অনেক আলোচনার সুযোগ আছে। অতীত থেকেও তো শিক্ষা নিবে বা হ্যাঁ, অতীত তো বটে। এবং বিএনপির মধ্য থেকেই যে রাষ্ট্রপতি যে কয়জন আসছেন, ধরেন সে জায়গা মানে আমাদের চাহিদা পূরণ হয়েছে এমনও আছে, আবার হতাশার কিছু জায়গা আছে। এইসব জিনিসগুলো যদি সামনে আসে, তাহলে আমার মনে হয় যোগ্য মানুষটাই সামনে আসবে, এটা ধরা যায়। ধন্যবাদ সামুজ্জামান দুদু। প্রিন্সিপাল, আমাদের একটা বিরতিতে যেতে হবে। বিরতিতে যাওয়ার আগে প্রশ্নটি রেখে যাই যে আমাদের তো অরাজনৈতিক রাষ্ট্রপতি আমরা পেয়েছি, যেহেতু মানে দুদু ভাই বলছিলেন তাদের দলীয় আদর্শের ভিতর থেকেই তারা একসময় আব্দুর রহমান বিশ্বাসকে দিয়েছেন, যিনি পুরোপুরি রাজনীতিবিদ, আবার অরাজনৈতিক ব্যক্তিত্বও আছেন। আবার শাহাবুদ্দিন আহমেদকে আমরা দেখেছি অরাজনৈতিক ব্যক্তিত্বকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেন। আবার এই কথাও এসছে যে রাজনীতিবিদরা অনেক বেশি চাপ সামলাতে পারেন। সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে রাজনৈতিক এবং অরাজনৈতিক 2 অঙ্গন থেকে আমরা রাষ্ট্রপতি দেখেছি, ভবিষ্যৎ রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে আসলে বিএনপি কি বিবেচনা করবে? কেননা এমন অনেক নামও আসছেন যিনি অরাজনৈতিক ব্যক্তির নামও আসছে, যদিও এগুলো সবই আলোচনা। তো আপনার কি মনে হয় যে রাজনৈতিক নেতৃত্বই বেশি মানে যৌক্তিক হবে রাষ্ট্রপতি নির্বাচন করার জন্য?
ছিলাম যে রাজনৈতিক এবং অরাজনৈতিক ব্যক্তিত্ব রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কাকে বেছে নেওয়া উচিত, এবং পাশাপাশি একটু উল্লেখ করতে চাই যে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকেও কিন্তু আওয়ামী লীগ নির্বাচন করে মানে রাষ্ট্রপতি করেছিল। আমরা দেখেছি তার কাছ থেকে এই লঘু হাস্যরস এবং হালকা কিছু কথাবার্তা ছাড়া তেমন কিছু আমরা ওইভাবে ভূমিকা রাখতে দেখিনি। যখন দিনের ভোট রাতে হয়েছে তখন আমরা ভূমিকা পাইনি। তো আপনি কি মনে করেন আসলে? আচ্ছা, এটা আমি এখন যেটা বলবো এটা একান্ত আমার ব্যক্তিগত মত, কারণ এটা দলীয় মত হিসেবে ধরা ঠিক হবে না, কারণ দল আমরা যেহেতু আলোচনা করি না এবং এটা মতামত না চাইলে আমরা এর মধ্যে ঢুকবো না দলগতভাবে, সেটা বলি। এবার আমি আসি যে ঠিক যে সময় কথা বলছি এই প্রেক্ষাপট বিবেচনা করা দরকার, কারণ তো সবাই আমরা জানি একটা স্থান কাল পাত্র, এটা একটা সাধারণ কথা, এই একটা। এবার খেয়াল রাখেন যে আমাদের দেশের উপরে নানাভাবে ভূ রাজনৈতিক এবং নানা কারণ অনেক দিন ধরে নির্বাচনের সময় থেকে একটা বিরাজনীতিকরণের ধারা চালু করতে চায় এবং অনেক সময় এমন এমন মানুষকে নিয়ে আসতে চায় সে যাতে রাজনীতির বাইরে অন্য ক্রীড়ানকের ভূমিকা পালন করে, সেরকম একটা পর্যায়ে কিন্তু আমাদের দেশ একটা অবস্থান করছে। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে এখন যে জায়গায় আমরা আছি তাতে কিন্তু আমাদের সংসদের ভেতরে এবং বাইরেও অনেক এমন অপশক্তি আছে যারা কিন্তু যে কোনো সময় আমাদেরকে অভ্যন্তরীণ সংকটে ফেলতে পারে, দেশি বিদেশি কুচক্রীদেরকে সাথে নিয়ে। সেই রকম একটা পরিস্থিতিতে আমার ব্যক্তিগত বিবেচনা হচ্ছে অবশ্যই রাজনৈতিক সচেতন মানুষকে নির্বাচিত করা দরকার বলে আমি মনে করি। আর এটা তো আমরা জানি যিনি এটা হবেন, ধরুন যাকে করলেন তিনি ওই দল করলে উনি তার দায়িত্ব তো ছেড়ে আসে করবেন। এই জন্য আমার ব্যক্তিগত মত এই ধরনের মানুষকে এখনও করা দরকার। তাহলে হবে কি, কারণ এইটা সংসদীয় সরকার, তিনি বুঝবেন, তাহলে ইচ্ছা করলেও উনি ওইখানে মেলা হস্তক্ষেপ করার ব্যাপার নেই। যতটুকু দায়িত্ব সেটুকু আবার রাষ্ট্রের অভিভাবক হিসাবে, একজন রাজনৈতিক সচেতন মানুষ হিসাবে, এবং দুদুভাই শব্দটা বলেছেন দেশপ্রেমিক, আমি বলেছি দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধ এবং একটা অসাম্প্রদায়িক মানুষকে ধারণ করতে পারে, যার একটা দীর্ঘ ঐতিহ্য আছে। এইরকম একটা দৃঢ় চেতনা সম্পন্ন মানুষকেই করা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। অবশ্যই এটা রাজনৈতিক অরাজনৈতিক যে আলোচনাগুলো এখন আসছে এইটা আপনি খেয়াল করবেন। আমি জানি না, কিন্তু প্রসঙ্গগুলো আমি কারোর কী বলবো, এখানে কোনো ব্যক্তি নিয়ে আমার কোনো কোশ্চেন নাই, কোনো ব্যক্তির সব সম্পর্কে আমরা জানি না, কিন্তু এই আলোচনা মাঠে কেন, এটাই তো আমার কাছে একটা প্রশ্ন। এটিকে অনেকে প্রভোগ করছে, হ্যাঁ, কারণ এটা খেয়াল করেন এখন কিন্তু অনেক সময় জনতুষ্টিবাদের সময়টা অনেক বেশি একটা প্রচার মিডিয়াতে একটা এনে কেউ কিন্তু প্রভোগ করে অন্য জায়গায় নিতে চায়। তা আমি আশা করব এখন যারা ক্ষমতাসীন আছেন তারা কিন্তু এটা নিজেরাই বোঝে যে দীর্ঘ লড়াই করতে হয়েছে এবং একটা কর্তৃত্ববাদী স্বৈরাচারের সময় একটা বিপদগ্রস্ত আমরা সবাই মিলে ছিলাম, তারপরে অন্তর্বর্তীকালীন সময় আরও বিপদের মধ্যে ছিলাম। সেইখানে কিন্তু আমরা ন্যূনতম গণতন্ত্রের পথে হাঁটার কাজটা করতেছি। এই সময় একেবারে মানে কোনো ওই ধরনের কী বলে একেবারে তথাকথিত নন পলিটিক্যাল ব্যক্তির নাম দিয়ে অন্যদের করাটা আমি ব্যক্তিগতভাবে আমার মত যে এটা যথাযথ মোটেই হবে না। ধন্যবাদ জনাব সামজাদ দুদু। আমরা প্রত্যেকটি নির্বাচিত সরকারের শেষ সময় মানে যখন ক্ষমতা হস্তান্তর হবে বা নির্বাচন যখন আসে তখন আমরা দেখি সবসময় একটা টার্মোয়েল তৈরি হয়েছে এবং সেই সময় রাষ্ট্রপতির একটা ভূমিকা থেকে যায় বা ওই সময় রাষ্ট্রপতির দায়িত্বটা অনেক সংবেদনশীল হয়ে যায়। সেই বিবেচনায় এবারও তো মানে পরবর্তী নির্বাচন আমরা জানি যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, তো সেই সময় রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে এখনই আলোচনা হচ্ছে যেন আমরা এই যে ধারাবাহিকতা নির্বাচিত সরকার যাবে, অন্তর্বর্তী মানে তত্ত্বাবধায়ক সরকার আসবে, আবার নির্বাচিত সরকার যেন দায়িত্ব নিতে পারে সেরকম বলিষ্ঠ ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচন যেন করা হয়, সেই বিষয়গুলো নিশ্চয়ই বিএনপি বিবেচনা করছে। অতীতে আমাদের সামনে অনেকগুলো দৃষ্টান্ত আছে, মানে কেয়ারটেকার আন্দোলনের আগে কেয়ারটেকার আন্দোলন, কেয়ারটেকার সরকার, তারপরে পরিস্থিতি, এইভাবে কিন্তু ধারাবাহিকভাবে এই 55 বছরের ভিতরে মানে এই বিষয়গুলো আমাদের কিন্তু কম বেশি সবাই আমরা জানি। বিএনপি এখন আওয়ামী লীগ নাই দৃশ্যপটে, কিন্তু অন্য যারা আছেন তারা যেমন এরশাদের সামরিক স্বৈরতন্ত্র হাত থেকে বাঁচার জন্য কিন্তু একটা দীর্ঘ আন্দোলন সংগ্রাম আমরা করেছি 9 বছরের। ঠিক তেমনি এই শেখ হাসিনার হাত থেকে বাঁচার জন্যে আমরা আরও বেশি প্রায় 18 বছরের একটা লড়াই সংগ্রাম আছে। তো সরকার পদ্ধতি, কেয়ারটেকার, ক্ষমতা হস্তান্তরের আগে পরের মুহূর্তগুলো, এখানে ভালো মন্দ দিক, এটা কিন্তু খুব বেশি দিন পুরাতন অতীতের ঘটনা না। সেই বিষয়গুলো মাথায় রাখার প্রেক্ষিতে কিন্তু বিনীশ সাহেব যেটা বলছে আমু কিন্তু একই কথা বলবো যে রাজনীতিবিদ, পরীক্ষিত দেশপ্রেমিক
মানে যে টার্মগুলো আমরা বলছি এখন কিন্তু তারা আছে, সামনেই আছে। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, লড়াই, এইসব জিনিসগুলো কিন্তু বাইরে গেলে, যেমন এটা তো আমরা সবাই জানি, নিকট অতীতে খুব বেশি দিন হয়নি, এই যে 18 মাসের যে একটা সরকার ছিল, সেই সরকার কাদের দিয়ে চলেছে, তখনকার পরিস্থিতি কি ছিল, আমরা তার কাছে বশ্যতা, মানে সেই সরকার প্রধানের বা সেই সরকারকে কতটা বশ্যতা স্বীকার করে তাদের চলতে হয়েছে। নির্বাচনের পরের দৃশ্যপট এখনো পর্যন্ত তাদের হাত থেকে জাতিকে বাঁচানোর জন্য কিন্তু মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পরিস্থিতি তৈরি করে এটা আবার সরকারের ঘাড়ে চাপানোর চেষ্টা আছে। সেটা যেমন নারী নির্যাতনের কথা, মানে তারা যে পর্যায়ে নিয়ে আসছে। এখন আমি অনেক ক্ষেত্রে বলি 7-1, এটাতে কোনো ঘটনাই না। নারী নির্যাতনের উল্লেখযোগ্য ঘটনা বুঝতে হলে পরে 7-1 যেতে হবে। তো এইসব বিষয়গুলো আমি সামনে এনে যদি আপনি ওই রকমভাবে একজন রাষ্ট্রপতি, আমরা মানে আমার ব্যক্তিগত মতামত, এবং বিএনপিও নিশ্চয়ই এই দিকেই যাবেন, পরীক্ষিত দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের একজন মানে কি বলবো দর্শন পরীক্ষিত ব্যক্তি যদি সামনে আমরা আনতে পারি, এবং বিএনপি ভিতরে যে আলোচনাগুলো আছে হতাশ হওয়ার কিছু নেই। বিএনপি বরঞ্চ ওই লাইনের দিকেই যাচ্ছে যে আমাদের তো দৃষ্টান্ত আছে যে আমি একা রাজনীতির বাইরে একেবারে এমন ব্যক্তিকে নিয়ে এসে বসালাম, কি হবে তো সেটা এই যে 18 মাস আগে নির্বাচনের 3-4 দিন আগে যে চুক্তি হলো, মানে এই সরকারের ঘাড়ে উত্তরাধিকার সূত্রে সেটা আমাকে কোনো রাজনীতিবিদ এই ধরনের ঘটনায় মানে মুখোমুখি হতো আমার তো মনে হয় না। আমি ওটা করে নিয়ে আরেকজনের ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে আমি চলে গেলাম। তো এইসব জিনিসগুলো যদি সামনে এনে আমি সিদ্ধান্ত নিতে চাই, কারণ এখন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। রাষ্ট্রপতি, হ্যাঁ আমাদের সময় আছে যেমন, আবার ভুল হলে পরে এর মাসুল আমাদেরকেই দিতে হবে, জাতিকে দিতে হবে, আমার দলকে দিতে হবে, আমার সরকারকে দিতে হবে। কারণ আমাদের সরকার যেটা এখন আছে, এরা এবং অন্য যারা লড়াইটা করছে 18 বছর ধরে, এটা কম সময়ের জন্য না, তো কত ভয়ঙ্কর পরিস্থিতি মুখোমুখি হয়েছিল। সেই জন্য এখন যে সুযোগটা আছে আমার মনে হয় ভালো কিছুর আমরা যেটা প্রত্যাশা করছি সেটাই বোধহয় অপেক্ষা করছে। ধন্যবাদ। সাবেক রাষ্ট্রপতির বিচারের ইস্যুটি এসছে, কিন্তু এটাও গণমাধ্যমে এসছে যে সেফ এক্সিটের বিনিময়ে তিনি আসলে পদত্যাগ করলেন। আপনার কি মনে হয় যে সাবেক রাষ্ট্রপতির যে আলোচনা হচ্ছে তার বিচারের, তার অতীত কর্মকাণ্ড, বিশেষ করে এস আলমের সাথে সংশ্লিষ্টতা বা দুদকের কমিশনার থাকাকালীন তিনি যে যাদের ক্লিন চিট দিয়েছেন, সেই বিচারগুলোর ব্যাপারে সরকার আন্তরিক? আচ্ছা, আমি ওই কথা যাওয়ার আগে একটু যদি সময় দেন, আমি আগেরটার রাষ্ট্রপতির ধারাবাহিকতা একটা পয়েন্টটা বলে রাখি আর কি, কারণ আলোচনাটা আমার বিবেচনা ভালো হচ্ছে, কংক্রিট হচ্ছে। সেটা হচ্ছে ওই যে একটা আলোচনা আসছে যে যাকে নির্বাচিত করা হলো, নির্বাচনের সময়ের পজিশনগুলো, নির্বাচনের সময়টা খেয়াল রাখেন, আমি আজকে আলোচনা করছি না, পারলে এটা নিয়ে একটু আলোচনা করেন পরে, যে তত্ত্বাবধায়ক সরকার তো সংবিধানে ফিরে আসলো, তাই তো? কিন্তু এটা মনে রাখবেন, একটা বড় সমস্যা কিন্তু রয়ে গেছে। এটা সংবিধানে কিভাবে সংশোধনীর মধ্য দিয়ে আসবে, অবিকল আগেরটা আসবে না নতুন কিছু করতে হবে, এটা আলোচনা করা দরকার। আমি সে নিয়ে এখন আলোচনা করলাম না, কিন্তু একটা বড় সংকট রয়ে গেছে যে পার্লামেন্ট থাকবে কি থাকবে না। এটা আগের সরকার কিন্তু করেছিল, বুঝছেন? তার মানে 300 জন বহল তবিয়তে আবার ভোট হবে, তাহলে সেই জায়গাগুলো তো সংকট আছে। এক, 2 নম্বর হচ্ছে আগেরটা ধারাবাহিকতা রাখতে গেলে ওই যে এখানে ডক্টর ইয়াজউদ্দিন সাহেবের কথা বললেন, ওই ধারাবাহিকতায় যেভাবে ছিল এটার পরে সেইটাও আমাদের কতগুলো অভিজ্ঞতা আছে। তা এখন আমি বলছি যে সেইটা পুরো আমাদের এই যে তত্ত্বাবধায়ক সরকার, ওইখানে কিভাবে আমরা ডিল করব, সরকার কিভাবে ডিল করবে, তার উপরে ওই সময় রাষ্ট্রপতি যিনি থাকেন, অনেক সময় কথা হয় তার হস্তক্ষেপের প্রশ্নটা আসে বলে বোধহয় আলোচনা হচ্ছে, ওইটা করতে পারবেন কি পারবেন না তার উপরে নির্ভর করবে। সুতরাং টোটালিটিতে বিবেচনা করলে আমি মনে করি আগে থেকে, সুতরাং রাষ্ট্রপতিকে ওইখানে একটা নেগেটিভ কোশ্চেন বোধ করে বিবেচনা করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। এখনকার বাস্তবতায় একজন দৃঢ় মানুষ, দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের পক্ষে, আর আমার বয়ানে বললাম যে একটা অসাম্প্রদায়িক চিন্তার মানুষই থাকবে বলে মনে করি। আর ওইটা যেটা বললেন আমার কথা পরিষ্কার, সেটা হচ্ছে যে ভদ্রলোকটি নিয়ে কথা হচ্ছে,
তার অতীত তো আমরা জানি সবাই, না জানার কিছু নাই। তিনি দীর্ঘ দলের অতীত, তারপর অন্য জায়গায় যেখানে দায়িত্ব পালন করেছে সেটা বহুবিধ কোশ্চেন রয়েছে। তো তারপরে তিনি যে সময় দায়িত্ব পালন করেছেন একটা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার বিষয় ছিল, সে ব্যাপারে তিনি করেছেন, এটা নিয়ে তো আনকোশ্চেন। বরঞ্চ তিনি অনেক কিছু করতে পারলে সংকটেও ফেলতে পারতেন, করে নাই। তা আমি মনে করি এটা আইনের উপরে ছেড়ে দেওয়া দরকার। কারণ এখন যেটা আছে, আমরা আইনের ওই যে 150 এখন বহুল আলোচিত, তাতে যেটা আছে সেই ধারা, কিন্তু অতীত দিনে যে কাজগুলো আছে সেইটাকে যদি আমলে নেওয়ার মতো কিছু থাকে, নিশ্চয়ই সেটা আইন তার গতিতে চলবে বলে মনে করি। লাস্ট পয়েন্ট, সরকারের কথা বললেন। আমার বিবেচনায় সরকার কি করবে সে জানে, বা তার সাথে কোনো কথা হয়েছে কিনা এটা তো আমরা জানি না। কিন্তু আমাকে যদি বলেন, একটা মনে রাখতে হবে, আমরা এখন কিন্তু ওই যে ন্যূনতম গণতন্ত্রের পথে যাত্রার কাজটা করছে। এই শব্দটা আমি অনেকবার বলি, অনেকে বলে আপনি ন্যূনতম শব্দ, আমি যে হ্যাঁ এখন ন্যূনতমই রাখার পক্ষে, কারণ আস্তে আরও ভালো দিকে যাই। তা সেই জায়গায় কিন্তু অনেক ঘটনা ঘটে। এইটা আপনি আমি মানি না মানি, আমরা কত বেশি জটিলতা কমাতে পারি, কিন্তু কোনো অনৈতিকতায় প্রশ্রয় দেব না, ও ব্যাপারে দৃঢ় থাকবো। আমি সেটা কখন করব, আমি একটু টাইম নিতে পারি, স্পেস নিতে পারি, সেটা অন্য জিনিস, কিন্তু কোনোভাবেই যাতে আমার ওই চলার পথটা ব্যাহত না হয় বা নতুন করে কোনো একটা সংকটে না পড়ে, আমি প্রত্যাশা করব সরকার সেই বিবেচনা করবে। এবং ইতিমধ্যে আমি যদি বুঝে থাকি, সরকারের দুইজন, নাম উচ্চারণ করার দরকার নেই, দেখলাম একজন মন্ত্রী তিনি বলেছেন যে এখনও পর্যন্ত আমলে নেওয়ার মতো কিছু হয়নি। আবার একজন বলেছেন যে জিনিসগুলো আসুক, যদি আমলে নেওয়ার মতো হয় তখন বিবেচনা করব। আমি মনে করি এটা আইনের পদ্ধতিতে চলুক, সে তাদের উপরেই আমাদের ছেড়ে দেওয়া দরকার বলে মনে করি। এবং আমার ধারণা যে এই বর্তমান সরকার বিশেষ করে তারা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রে যে দায়িত্বটুক পালন করছেন, আমি করছেন শব্দটা খুব দায়িত্ব নেই বলতেছি, এখনো পর্যন্ত করে চলেছেন, যার জন্য দেখবেন সংবিধান নিয়ে এত কথা, কিন্তু তারা বলছে আমরা সংশোধনের কমিটি করলাম, খুবই কারেক্টলি অ্যাড্রেস করছেন। তা আমি ধারণা করি যে নতুন কোনো সংকটে পড়বে না এইরকম বিবেচনা করে তারা কেন ছাড় দেবেন, ছাড় দেওয়ার কোনো কারণ কাউকে আছে বলে মনে করি না। কিন্তু নিশ্চয়ই কতগুলো কৌশলী আচরণ করবেন যাতে করে কেউ আমাদেরকে সংকটে না ফেলতে পারে। ধন্যবাদ জনাব শামসুজ্জামান দুদু। মানে যেটি যে রহিম ভাই বলছিলেন যে দুজন মন্ত্রী ইতিমধ্যেই বলেছেন যে আসলে এখনো আমলে নেওয়ার মতো তার কিছু পাননি, কিন্তু আমরা তো জানি তার অতীতের কর্মকাণ্ড। আপনার কি মনে হয় যে মানে আইনের গতিতে চলবে, সরকার যদি উদ্যোগ না নেয়, কেউ তো আর সুমোটো হয়ে বা কেউ স্বপরিণত হয়ে যে এই ইস্যুগুলো আনবে তা না, সরকারকে যদি উদ্যোগ না নেওয়া হয়, আইনের মতো চলবে। কিন্তু সাবেক রাষ্ট্রপতির অতীতের কর্মকাণ্ড আমরা জানি কতটা সাসপিশিয়াস। সরকার এক্ষেত্রে মানে ভূমিকা নেওয়ার তো জায়গা আছে, সরকার সেখানে উচিত কিনা? সাধারণ মানুষ তো যে মামলা করবে না, যে কেউ করতে পারে। আমরা কি সেটার উপর ছেড়ে দিব যে না না না, এখানে আমাদের বলি বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপির যদি আমি ধরেই নেই, বিএনপি যেহেতু সরকার, বিএনপি এটা কিভাবে নেবে, আমি কোন পর্যন্ত অপেক্ষা করব? এই যে বক্তব্যগুলো দিচ্ছেন যে রাষ্ট্রপতির সময়কালে তার ফৌজদারি মানে তার সিদ্ধান্ত ক্রমে ঘটনা বিচার কার্যে আসে না, মানে রাষ্ট্রপতি কার্যকালের মধ্যে, তো উনি পদত্যাগ করছেন, তার একটা অতীত আছে এবং বর্তমান আছে। মাঝখানের সময়টা যদি আমি বাদ দিই, তো সরকার মানে সেই উদ্যোগটা নিবে না নিবে না, এটা তো বড় প্রশ্ন। কিন্তু মানে যে সময় তিনি রাষ্ট্রপতি হলেন তখন আওয়ামী লীগ, তিনি সেই আমল যখন চলে গেল গণঅভ্যুত্থানের পরে, তারপরে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময়, তারপর পদত্যাগের আগ পর্যন্ত বিএনপি, তিনটা কাল, কিন্তু উনি ইতিহাসে তিনটা কাল মানে সময় ছিলেন। তো এই যে মাঝে অন্তর্বর্তীকালীন সময়ে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে পারস্পরিক আলোচনার ভিত্তিতেই তিনি এগিয়েছেন, মানে আওয়ামী লীগ বাদে। তো সেই জন্যে ওই যেমন সাংবিধানিক সংকটের প্রশ্নে বিএনপি তখন তার পদত্যাগ প্রত্যাশা করে নাই, একে স্পষ্ট করে বলছেন এই পদত্যাগের পক্ষে না। ওই সময় অনেকে পদত্যাগের পক্ষে ছিলেন। আসলে সাংবিধানিক সংকট তৈরি হতো, কারণ উনি পদত্যাগ করলে কার কাছে যাবে রাষ্ট্র? তো প্রশ্নটা যেটা আমার কাছে মনে হয়
যে এখন কি হবে। তো এখনই আমাদের মন্তব্য আমার কাছে মনে হয়েছে যে বিভিন্ন পর্যায়ে আলোচনা হচ্ছে যে তার ওই যে ইসলামী ব্যাংকের ঘটনা, গণঅভ্যুত্থানের সময় যখন নির্বিচারে ছাত্র জনতার উপর গুলি চালাচ্ছে সরকার, তখন তার ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল। এখন সেসব বিবেচনায় যদি সামনের দিনগুলো সরকার করলো না কোনো কথা, তখন তাহলে এই পরিস্থিতিটা কি সামনে এগোবে না অন্য কোনো মহল থেকে, বিশেষ করে বিরোধী দলের পক্ষ থেকে, জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু বক্তব্যই কিন্তু শেষ, কার্যকর তাদের কোনো ভূমিকা নাই। তাহলে আমরা মনে হয় ওয়েট অ্যান্ড সি, আমরা অপেক্ষা করতে পারি যে এটা কি করা উচিত। আর সহজভাবে আমরা ছেড়ে দিতে পারি, সেটা হচ্ছে যে আইন তার নিজস্ব গতিতে চলবে, এভাবে বলতে পারি। কিন্তু মানে যে কারণে মানুষের মনে সন্দেহ, কেননা 18 মাসের অনেক সমালোচনা হয়, কিন্তু আমরা দেখেছি যে অনেক উপদেষ্টার যারা ব্যক্তিগত সহকারী তাদের দুর্নীতির মামলাগুলো এখনো হিমাগারে আছে। 18 মাসের অনেক অভিযোগ, যেখানে আমরা আশা করেছিলাম নির্বাচিত সরকার আসার পরে সেগুলো তদন্ত হবে, আলোচনা হবে বা আলো পড়বে সেই ইস্যুগুলোতে, সেগুলো আলো পড়ার বদলে বরঞ্চ আরও হিমাগারে চলে যাচ্ছে অনেক ইস্যু। এই কারণেই মনে হচ্ছে যে এগুলো নিয়ে আর সরকার আগাবে, এগোবে কিনা। 5 মাস তো আমরা একটু অপেক্ষা করে দেখি, এখনই ছেড়ে দেওয়ার দরকার কি, মানে সমাপ্তি রেখা নাই বা টানলাম। জনাব রুহিন হোসেন প্রিন্স, আমরা রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করলাম, রাজনীতির অন্য একটু ইস্যু নিয়ে আলোচনা করি। যেহেতু আপনি বলছিলেন যে বারবারই আপনি বলছিলেন একজন অসাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধের পক্ষে রাষ্ট্রপতি যদি হয় তাহলে খুব ভালো হয়। আপনি খেয়াল করেছেন কিনা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সম্প্রতি একটি পর্দা টানানো নিয়ে একটু বেশ আলোচনা হচ্ছে, যে সেখানে টিএসসিতে ফিমেল জোন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং সেখান থেকে অনেক আন্দোলন সংগ্রামের জন্ম হয়েছে, যেগুলো দেশকে নেতৃত্ব দেওয়ার জায়গা, দেশ কোন দিকে যাবে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই অনেক সময় নির্ধারণ হয়েছে। এরকম একটি জায়গায় এরকম পর্দা প্রথা, যখন একটি নির্বাচিত সরকার আছে, অনেকেই এটাকে দেখছেন যে আপনি যে কারণে অসাম্প্রদায়িক রাষ্ট্রপতি চাচ্ছিলেন, সেটার সাথে এই চাওয়া বা এই ফিমেল জোন করা, এই পর্দা প্রথা, এটা কতটুকু যায় দেখেন, সেটা কিভাবে দেখেন? একেবারে ব্যক্তি স্বাধীনতার জায়গা থেকে, নাকি এখান থেকে অনেকে যেটা দেখতে চান? আপনি যখন কথাটা বলছিলেন তখন খুব সত্যি কথা বলতে কি, যে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন। এখানে দুদু ভাই আছেন সিনিয়র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই কি বলবো যে উত্তাল মুহূর্তগুলোতে উনি তো আমারও সিনিয়র, সে যেভাবে আমরা করেছিলাম সংগ্রাম, আমি সেই সংগ্রামের অন্য একটা পার্ট বলি। এই যে যারা এই কাজটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে করলো, তারা তো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, যে কোনোভাবে হোক তারা নির্বাচিত। এখন সে কি বলে নীলক্ষেতের নির্বাচিত বলি না, যাই বলেন, তো বাস্তবে তো এখন তারাই দায়িত্ব পালন করছেন। কিন্তু এটা নিশ্চয়ই অনেকে এসটি জানেন না, সিনিয়রদের কাছ থেকে ওনাদের কাছে শোনা দরকার। এরা যখন এই দেশে রাজনীতি শুরু করলো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনাতে রক কাটা সহ একেবারে মারামারির মধ্য দিয়ে সামনে আসার কাজটা করলো। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই আসতে পারে নাই, পরিবেশ পরিষদে নিষিদ্ধ জায়গায় কিন্তু ছিল। তার মানে এটা ছিল কেন? ঢাকা বিশ্ববিদ্যালয় তার ঐতিহ্য, এবং পরে কিন্তু ওই রক্কাটা বেশি দিন তারা করতে পারেনি, করেছে হত্যাকাণ্ড তারা সংগঠিত করেছে। তার মধ্য দিয়েই ছাত্রছাত্রীরা একটা ভিন্ন আবহাওয়া তৈরির কথা বলেছে। সেইটা না হলে আর একটা মিনিমাম দেশপ্রেমিকতাটা থাকে না। তো এখন যে কাজ করছে এটা তার ব্যক্তিগত যে চয়েস, তার উপরে তো ছেড়ে দেওয়া দরকার। কিন্তু এইটা কোনোদিন শুনেছেন যে কোথাও এই কাজটা করে? তাতে এইটা তো আমার বিবেচনায় মোটেই গ্রহণযোগ্য না। ওইটা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই নিশ্চয়ই, হয়তো এখন নানা কারণে একটু লো প্রোফাইলে আছে, কিছু বলছে না, তারাই এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে। শুধু এটা কেন, আপনি দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কি ঘটনা, এটার কোনো কথা আছে? এখন অনেক ক্ষেত্রে হ্যাঁ, আমিও তো এখন বলবো যে সরকার ওই যে আপনি আগে বললেন না 5 মাস সময়, কিন্তু আমি বুঝি, আমি যার জন্য বললাম যে যদি বললাম একটা নর্মাল প্রসেসে একটা গভর্নমেন্ট আসতো, সে যে দায়িত্ব পালন করতে পারতো, কিন্তু আসার মধ্যে এমন পরিস্থিতি হয়েছে তাকে তো সময় দেওয়াই উচিত। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলি যে সময় দিলেও কতকগুলো জায়গায় তাদের ক্ষিপ্রতার সাথে হস্তক্ষেপ করা দরকার রাজনৈতিকভাবে। আমি রাজনৈতিকভাবে বলছি, ছাত্র সংগঠনগুলো, অন্য জায়গাগুলো এটা না করলে এই অপশক্তি আরও পেয়ে বসবে। এইটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। ধন্যবাদ দুদু ভাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটলো, নির্বাচিত ছাত্র প্রতিনিধি জিএস, তারা যেভাবে সাধারণ ছাত্রছাত্রীকে মানে ছাত্রের উপর চড়াও হলো,
এটা তো আসলে রাজশাহীতে জিএস যিনি সালাউদ্দিন আম্মার, তিনি সাধারণ মানে একটা ঘটনাকে কেন্দ্র করে যেভাবে মানে তারা তো হাজার হলেও তো ছাত্র প্রতিনিধি এবং রাকসুর জিএস একটা জায়গায় ভুল করে ফেলছেন। হাজার হলেও তারা ছাত্র প্রতিনিধি, হাজার হলে বলে ছাত্র প্রতিনিধি হওয়া যায় না। কারেক্ট, এটাই মানে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। নির্বাচিত তো মানে না হলেও ডক্টর ইউনূস সাহেব একটি পরিকল্পনার অংশ হিসাবে আমি বলবো সেই সময় এই ছাত্র নির্বাচনগুলো করি এটা কোনো মহলের সঙ্গে তিনি আলোচনা করেননি। সব রাজনৈতিক দল জাতীয় সংসদের নির্বাচন সর্বাগ্রে চাইছে, তিনি কিন্তু এটা নিজের থেকে তার প্রকল্প ছিল যে নির্বাচন বিশ্ববিদ্যালয়গুলোতে যে নির্বাচন প্রকল্প, এটা তিনি ব্যাখ্যা করলে আরো ভালো। তবে আমাদের দৃষ্টান্ত আছে 90-এর গণঅভ্যুত্থানের পর, আমরা তখন এই গণঅভ্যুত্থানের ভূমিকা পালন করছি, তারা পালন করছে, আমাদের এখন একটা বয়সের জায়গায় আছে। তো ওই গণঅভ্যুত্থানের পরে লক্ষণীয় বিষয় শাহাবুদ্দিন সাহেব, তার কথা কিছুক্ষণ আগে আসলো না, জাস্টিস শাহাবুদ্দিন সাহেব 90 দিনের ভিতর নির্বাচন করে তিনি চলে গেছিলেন তার জায়গায়, এবং তিনি শর্তাধীনে আসছিলেন যে আমি আমার কাজ শেষ করে কিন্তু আমি তার যে প্রফেশন চিফ জাস্টিস সেখানে যাবেন। এটি রাজনৈতিক দল এবং অন্যরা মেনে নিছিল বলে তিনি কিন্তু ওই দায়িত্ব পালন করছেন। বাংলাদেশে এরকম কোনো দৃষ্টান্ত আছে নাকি যে একবার প্রেসিডেন্ট হওয়ার পর আবার তিনি নিচে নেমে এসে চিফ জাস্টিস হয়েছে? হয় নাই। তো এই জায়গাটা কেন আমি উল্লেখ করছি, ডক্টর ইউনূস সাহেব 3 মাসে যেটা পারতেন সেটা 18 মাসে নিয়ে গেছিলেন। তার উদ্দেশ্যটা কি? এমন অনেক ঘটনা সামনে নিয়ে আসছিলেন যে ঘটনাগুলো মানে নির্বাচন, উনি তো বলে ফেলছিলেন, যেটা ওই কি বলে জাপানে, যে দেশের মানুষ তো আমার 50 বছর রাখতে চায়। তারপরে সমালোচনার মুখে 5-10-এ আসছিলেন, পরে 5 বছর। এদের ব্যাপারে নির্বাচিত সরকার কি ব্যবস্থা নেবে? হ্যাঁ, এই যে ঘটনাগুলো ঘটছে বা এই যে সব এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি হিসেবে দেখবো। এটা আমরা তো এখনো দেখছি না, কোনো স্টেপ হয়নি এখন। না, এটা এখনো হয় নাই বলেই দুদিন মানে এটা ছেড়ে দিলে আমার কাছে মনে হয় যিনি, এটা তো আমাদেরই সরকার, বরঞ্চ যাকে মারা হয়েছে তাদের বিরুদ্ধে তাদের না এটা ঠিক হয় না আমার বিবেচনায়। এটা তদন্ত সাপেক্ষের ঘটনা যতই বলে না কেন, এখন পৃথিবীর সবকিছু উন্মুক্ত, সবাই দেখছে। আমি এখন এটা গোপন করার কিছু না। আর 2 হচ্ছে যে ছাত্র প্রতিনিধি হিসাবে সাধারণ ছাত্রের উপর আক্রমণ করা, আমরা তো একসময় ছাত্র রাজনীতি করছি, এটা তো গ্রহণযোগ্য না, কেউ গ্রহণ করবে না। আর ওই অংশ হিসেবে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, সেই নির্বাচনটা পরিকল্পিতভাবে করা হয়েছিল। তারা আসার পর যেসব ঘটনাগুলো মুখোমুখি আমরা দেখছি, একটা বিশেষ গোষ্ঠী এটা অস্থিরতা ভুগছে যে আগামী দিনে যদি ভালো একটা নির্বাচন হয় হয়তো বোধহয় থাকতে পারবো না, এইরকম একটা অস্থিরতা। আমাদের সময় কম, কিন্তু আরেকটা প্রশ্ন আপনাকে করার মানে করতেই হচ্ছে, সেটা হচ্ছে যে হবিগঞ্জে আজকে একটি ঘটনা ঘটেছে, এনসিপি নেতৃবৃন্দের উপর হামলা হয়েছে এবং গণমাধ্যমে এসে ছাত্র দলের নেতাকর্মীরা এই কাজটি করেছে। এটা আমার কাছে মনে হয় না যে এই কথা হচ্ছে যেটা সংগঠনকে আমরা অতীতেও কখনো নিয়ন্ত্রণে দেখিনি, এবারও কি তাই হবে? এটা ছাত্র নামধারী বলবো আমি, যারা এই ঘটনাগুলো ঘটাইছে এরা ছাত্র নামধারী। হ্যাঁ, এনসিপির ওই যে একজন নেতা, ওর নামটা ভুলে যাচ্ছে এখন, ও তো মুখের কোনো লাইসেন্স নাই। মানে আমরা তো ছাত্র ছিলাম, সমালোচনারও একটা ভাষা থাকতে হবে। নাসিরুদ্দিন পাটোয়ারির কথা, হ্যাঁ রাইট, নাসিরুদ্দিন পাটোয়ারি, এটা উস্কানির মতো, মানে সব জায়গায় তার এই বক্তব্যগুলো উস্কানিমূলক। এটা চায় তাকে মাথা ফাটিয়ে দেয়, তার হাত ভেঙে ফেলুক, মানে বিটানটা মানে জ্যান্ত যেন থাকে, এটা এইভাবে সে ক্ষমতা আসতে চায়, এটা আমার অনুমান। কিন্তু ওই ফাঁদে কেন অন্যরা পা দিবে? একজন মানুষের মুখ যদি ড্রেন হয় তাহলে সেটা সে নিয়ে থাকুক না কেন, রাজনীতির ভাষাটা থাকতে হবে তো, সেখানে নাই। তো আমি মনে করি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, যত ছাত্র দল বলা হোক না, ছাত্র নামধারী এরা ছাত্র দল বলে আমি মনে করি না, তাদের আইনের আওতায় আনা উচিত। এবং বিরোধী দলেরও তো নিশ্চয়ই সভা সমিতি যেহেতু যারা করতে পারছে, তা এইভাবে এরকম ঘটনাও তাদের উপর না ঘটা, এটা একটা নতুন পরিস্থিতি। গণতন্ত্র আমরা স্টার্ট করছি, ট্রেনটা শুরু হয়েছে, একেবারে সামান্য রাস্তা আমরা পাড়ি দিয়েছি। আমি ভিন্ন মতকে শ্রদ্ধা করবো না, ভিন্ন মতকে মানবো না, যে ভাষায় তারা বলুক না কেন, এর দায়িত্ব তারা নেবে। এখন আমার ঘাড়ে নিব কেন? এটা আমার কাছে মনে হয়েছে। সেই জন্য যত যাই হোক না কেন ধৈর্যশীল হতে হবে।